সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন একজন সাংবাদিক, একজন ডাক্তার। দুইজনকে আপনারা চেনেন ভিন্ন ভিন্নভাবে। মঞ্জুরুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক। মঞ্জু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় আপনি প্রথম এলেন আমাদের এই শো। হ্যাঁ, ফ্রন্টলাইনে প্রথম এসেছি। অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। শুরুটা হলো, সরকারের তো 6 মাস হয়ে গেল, এই নিয়ে আলোচনা যাব। তবে এর আগে জনপ্রশাসনের যে সংস্কার যেটা হয়েছে, সংস্কারের যে সুপারিশ, তাতে 4টা প্রদেশ, বাংলাদেশকে তারা 4টা প্রদেশ কী করবেন। বিভাগ আছে, জেলা আছে, উপজেলা আছে, এখন আবার প্রদেশ। এই করার পর এর মধ্যে দিয়ে কি গেইন করব আমরা? ধন্যবাদ আপনাকে। যখন 4টা প্রদেশের কথা আসলো, তখন আপনার সেই এরশাদ সাহেবের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথাই কিন্তু মনে করে দেয়। সেই সময় এরশাদ সাহেব উপজেলা করেছিলেন, এবং এখন আপনার বিচার বিভাগ সংস্কারের যে প্রস্তাবটা আসছে, সেটাও কিন্তু এখন যে হাইকোর্ট চলে যাচ্ছে বিভাগীয় পর্যায়ে, সেই প্রক্রিয়াটার দিকে কিন্তু আমরা ধীরে ধীরে যাচ্ছি। যদি সেটা হয় খারাপ না, কিন্তু যেই প্রক্রিয়ার দিকে যাচ্ছে, আপনি যেটা বললেন যে উপজেলা আছে, জেলা পরিষদ আছে, জেলা আছে, বিভাগ আছে, আবার প্রদেশ আছে, অনেকগুলো থাকার মধ্যে আসলে কিছু নাই হলো সুশাসনটা। আমাদের তো আমরা এত কিছু করছি তো সুশাসনের জন্য, জনগণের জন্য। জনগণটা আসলে সুশাসন পাচ্ছে না। এখন বলা হচ্ছে যে জেলা পরিষদ থাকবে না। জেলা পরিষদ যদি না থাকে তো উপজেলা পরিষদও রাখা দরকার নেই, এবং উপজেলা পরিষদ যদি না থাকে, এই দুইটাই কিন্তু জনগণের নির্বাচনে সরাসরি হওয়ার কথা, কিন্তু গত 18 বছরে আমরা এই দুইটাতে নির্বাচনের কিছু দেখলাম না। এখানে বললাম যে অমুক চেয়ারম্যান হবে, এরা এই হবে, যা বলে দিয়েছি সেটা হবে। অবশ্য শুধু জেলা পরিষদ আর উপজেলা পরিষদই না, সারা পৃথিবী বাংলাদেশেই তো আমরা কোথাও গত 18 বছর নির্বাচনটা দেখিনি। এখন আমাদের যে সংস্কারের যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, এই সংস্কারের প্রক্রিয়ায় 2টো রিপোর্ট আমরা আজকে দেখলাম। আগামীকাল আরও 4টা রিপোর্ট আসবে, মোট 6টা রিপোর্ট দিয়ে তারপরে আমাদের সংস্কারের কার্যক্রমটা শুরু হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এই জনপ্রশাসন রিপোর্ট নিয়ে কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে, প্রশাসনের সরকারি কর্মকর্তাদের মধ্যে, বিশেষ করে সচিবালয়ে এই জনপ্রশাসনের যিনি সংস্কার কমিশনের চেয়ারম্যান, তার বক্তব্য কেন্দ্র করে কিন্তু সচিবালয়ে বড় ধরনের একটা আন্দোলন হয়ে গেল, এবং রীতিমতো মারামারি, এবং প্রশাসনের কর্মকর্তারা মারামারি করতে পারে সচিবালয়ের মধ্যে, এটা কিন্তু যে রেকর্ড হয়ে গেছিল। তো সেই জায়গাটা এখন দেখার ব্যাপার হলো যে ওনারা আসলে শেষ পর্যন্ত উনি কী করেছেন। আমরা এখন পর্যন্ত যেটুকুন জেনেছি যে এর পাশাপাশি প্রশাসনের এই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পাশাপাশি তিনি ডিসি কোটার যে 50% এবং 50% বাইরে থেকে নেওয়া, এইটাও বোধহয় সুপারিশ করেছেন। তারপরে কিছু সুপারিশ করেছেন যে সরকার ইচ্ছা করলে 5% লোক বাইরে থেকে হায়ার করতে পারবে, যারা ক্যাডার সার্ভিসের হবে না। যেই গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট বাইরে থেকে 5% লোক নিয়ে আসবে, যারা এক্সপার্ট। হ্যাঁ, যারা এক্সপার্ট, যারা ইচ্ছা ভাল লাগবে নিয়ে আসবে। আবার আরেকটা সংশোধন বোধহয় আসতেছে, মন্ত্রীদের পিএস এপিএস মন্ত্রীরাই ঠিক করবে, এখন সে তার ইচ্ছা মতো ঠিক করবে। এরকম অনেক কিছু আসছে। তো যেটাই আসুক, আমার বক্তব্য হলো যে প্রশাসনের এখনের যে শৃঙ্খলাটা, এইটা আসলে তো কোনো শৃঙ্খলার মধ্যে পড়ে না। এখন যে অবস্থায় চলে গেছে প্রশাসনটা, বর্তমান অবস্থা যদি আপনি বলেন যে বর্তমান অবস্থাটা প্রশাসন কেমন, আমি বলবো যে বর্তমান অবস্থায় প্রশাসনের কোনো মা বাপ নাই। যিনি এখন যিনি এখন জনপ্রশাসন সচিব আছেন, তার সাথে মাঠের কর্মকর্তা থেকে শুরু করে, মানে ইএনও থেকে এসিলিয়ান থেকে শুরু করে সচিব পর্যন্ত অনেকেরই কোনো সম্পর্ক নেই। দীর্ঘদিন তিনি মাঠের বাইরে ছিলেন। সে কারণে জনপ্রশাসনের শৃঙ্খলা এখন যেটা যাচ্ছে, এটা জাস্ট খালি জোর করে চলছে, এটাকে চলা বলা যায় না, এমন একটা অবস্থায়। দেখা যাক, এখন রিপোর্টটা আমরা দেখি কদ্দূর বাস্তবায়ন হয়, কদ্দূর বাস্তবায়ন যোগ্য,
এবং এই রিপোর্ট তারা পেশ করলেই হবে না, রাজনৈতিক দল তাদের এই সংস্কার প্রস্তাব কতটুকু মানেন সেটা দেখার ব্যাপার। অনেক ধন্যবাদ। সায়ন্ত, এই প্রসঙ্গে আপনার কিছু বলা আছে? জি, আপনাকে ধন্যবাদ এবং আলোচনা মঞ্জু ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথম কথা হলো, বাংলাদেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ দরকার, এইটা অস্বীকার করবার সুযোগ নেই। বিশেষ করে কিছু কিছু বিষয় ভাবলে একটু দেখা যায় যে সব কিছু ঢাকা কেন্দ্রিক হয়ে আছে। আমাদের সচিবালয়টা ঢাকার প্রাণকেন্দ্রে, এইখানে থেকে একটা বিশাল যানজটের জন্য উৎস হিসেবে কাজ করে। সেটা নিয়ে ভাবা যেতে পারতো। আমাদের এখানে বড় বড় কিছু স্থাপনা আছে, সেটা এইখানে থাকা যৌক্তিক কিনা, এরা সংস্কারের অনেক প্রস্তাব দিবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়টা এইখানে যৌক্তিক কিনা সেটা নিয়ে বলবে না। কিন্তু যত সংস্কারের সাহসী দেখাক, সেনানিবাস ঢাকার মধ্যে এখানে থাকা দরকার কিনা, কিংবা নৌবাহিনীর ঢাকায় কাজ কি এত বড় এক জায়গা নিয়ে দখল করে, সেই কথা কিন্তু কেউ বলবে না। সংস্কার বলতে তারা প্রশাসনিক সংস্কার বলতে শুধু ভাগ করাকে বোঝাচ্ছে। সেই ভাগ করার মধ্যে গিয়ে তারা যা বলছে সেটা উদ্দেশ্য হয়তো ভালো আছে, কিন্তু বাংলাদেশে যদি আপনার সুশাসন প্রতিষ্ঠিত না হয়, যদি এই যে লুটপাটতন্ত্র যদি বন্ধ না হয়, যেইভাবে একটা রাষ্ট্রকে তাদের সম্পত্তিতে পরিণত করে যারা পাওয়ারে থাকে তারা, সেটা যদি পরিবর্তন না হয়, তাহলে একটা বিভাগ ভেঙে 5টা বিভাগ করলে আপনার একটা মানে ডিপার্টমেন্ট বুঝাচ্ছি, বিভাগ বলতে যে একটা ডিপার্টমেন্ট ভেঙে 5টা ডিপার্টমেন্ট করলেন আপনি, তাহলে 5 ডিপার্টমেন্টের 5টা ইনফ্রাস্ট্রাকচার লাগবে 5 রকম, তাকে খরচ 5 গুণ বাড়ালেন, কিন্তু জনগণকে আপনি 5 গুণ সেবা দিতে পারছেন কিনা সেই অ্যাসেসমেন্টটাও তো দরকার হবে। ফলে এই যে প্রদেশ করা বা বিভিন্ন রকমের যেসব কথা বলছেন, সেই সব করে আপনার খরচ বাড়বে, যারা এখানে পদায়ন হবে যাদের, তাদের শান শৌকত বাড়বে, গাড়ি বাড়ি পাবে, সব কিছু হবে, তো জনগণ কি পাবে সেই হিসাবটা তো আগে দিতে হবে। আপনি জনগণের ট্যাক্সের টাকা এরকম বিশাল কিছু করবেন সেটা দেখাবেন, তাহলে জনগণকে তো কনভিন্স করতে হবে যে আমি এটা করলে আপনি এই সুবিধা পাবেন, আপনার লাভ হবে, আপনার ট্যাক্সের টাকার এই সদ্ব্যবহার হবে। সেইটা কি এই প্রস্তাবনায় আছে কিনা বা তারা বলছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা, এই সময়ে এই সরকারের জন্য এত বড় বড় বিষয়ে আলোচনা করা একেবারেই অবান্তর, অপ্রয়োজনীয়, এবং এটার কোনোই দরকার নেই। কেন? কারণ হচ্ছে এই মুহূর্তে তারা সরকার চালাতে হিমশিম খাচ্ছে। এই তিতুমির একটা কলেজ বসে গেল রাস্তায়, আমাদের বিশ্ববিদ্যালয় দিতে হবে। 7টা কলেজ মিলে বসে গেল, আমাদের বিশ্ববিদ্যালয় দিতে হবে। এরা তো চান্স পাওয়ার সময়ই বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, তাহলে তো কোনো না কোনো বিশ্ববিদ্যালয়েই পড়তো। তারা ভর্তি হয়েছে কলেজে। নতুন বিশ্ববিদ্যালয় করতে হলে সেটার অবকাঠামো, সেটা কোথায় করা যায়, তার জিওগ্রাফিক্যাল বিভিন্ন পজিশন, ভায়াবিলিটিগুলো অ্যাসেস করে সরকারের কাছে দাবি করতে পারে। কিন্তু আমার কলেজ, আমি প্রাইমারি স্কুলে পড়ি, আমারটা প্রাইমারি স্কুলে থাকবে। হঠাৎ করে আমি যদি বলি আমার এটা কলেজ করে দিতে হবে, আমি চান্স পাওয়ার সময় তো প্রাইমারি স্কুলে চান্স পেয়েছি, আমি তো কলেজে চান্স পাইনি। এটা হয়তো যেই ছাত্ররা ওইখানে পড়ে আন্দোলন করছে তারা ক্ষুব্ধ হতে পারে, কিন্তু তাদের রিয়ালাইজেশন দরকার। এটা ঠিক ওই ফেল করা ছাত্রদের মতোই, যে ফেল করেছে সে দাবি করছে আমাকে পাশ করিয়ে দিতে হবে। তারা একবার আগের দিনে ফেল করলে তারা লুকিয়ে থাকতো, মুখ দেখাতো না লজ্জায়, এখন ফেল করলে সে রাস্তায় নেমে পড়ে, বলে যে আমাকে পাশ করাতে হবে। এই যে অরাজকতা চলছে সেটা এই সরকার কন্ট্রোল করতে পারছে। দ্রব্যমূল্য নিয়ে যে ক্ষণে ক্ষণে যেই না বিশ্বাস ওঠে মানুষের, সেটা কন্ট্রোল করতে পারছে। বিভিন্ন রকমের দাবিতে এদেরকে যে বিভিন্ন গোষ্ঠী পেয়ে বসেছে, কেউ কেউ ন্যায্য দাবি নিয়ে আসছে, কেউ কেউ ওই সুযোগে অন্য স্বার্থ উদ্ধারের দাবি নিয়ে আসছে, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, সেটা কন্ট্রোল করতে পারছে। এই সরকার এত বড় বড় কথা বলে, জুলাই অভ্যুত্থানে এটা করবে। তাদের আমলে কি এই যে যারা গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড চালিয়েছে, তার আগে লুটপাট চালিয়েছে, গুম খুন করেছে, তাদের বিচারের আওতায় আনার ব্যাপারে কি করছে? মামলাগুলো সঠিক ধারায় কতগুলো মামলা হয়েছে? সেই মামলায় আওয়ামী লীগের নেতা কর্মীরা শত শত ছাড়া পেয়ে যাচ্ছে। মাঝখানে একটা রিপোর্ট দেখলাম 576 জন নাকি ইতিমধ্যে ছাড়া পেয়েছে, তারপরে তো আরও হয়েছে। তাহলে এই যে কি মামলা হলো যে তারা এই গণ অভ্যুত্থানের রক্তের দাগ শুকানোর আগে তারা জামিন পেয়ে যাচ্ছে, তাহলে কি মামলা হয়েছে? তার নাকি তাদের অপরাধের ঘাটতি আছে? কোথাও না কোথাও তো একটা ঘাটতি আছে। তারা নিজেরাই বলছে যে যেসব পুলিশ অফিসার, পুলিশ বাহিনীর সদস্যরা বা প্রশাসনের বিভিন্ন সদস্য যারা অপকর্ম করেছে, গণহত্যায় প্রত্যক্ষ ভূমিকা রেখেছে, তাদের গ্রেপ্তার তো দূরের কথা, চাকরি থেকেও তাদেরকে দূরে সরাতে পারে নাই।
তাহলে তাদের এই দিকে মনোযোগ দেওয়া দরকার ছিল। আমরা 16 বছর ধরে শেয়ার বাজার কেলেঙ্কারির কথা বলে আসছি, আমরা 16 বছর ধরে বিদেশে টাকা পাচার করেছে কারা সেই বিষয়ে তথ্য জানতে চাচ্ছি। আমরা 16 বছর ধরে এই যে ব্যাংকের যারা ঋণ খেলাপি, ব্যাংকের টাকা আমার আপনার জমানো টাকা লুট করে নিয়ে টাকা পাচার করেছে, সেই ঋণ খেলাপিদের তালিকাটা চাচ্ছি। বিদেশে সেকেন্ড হোম করা যারা তাদের তালিকা অন্তত যাচ্ছি। সুইস ব্যাংকে টাকা পাচার করেছে কারা তাদের তালিকা যাচ্ছি। বেগমপাড়া কারা করেছে কানাডায় তাদের তালিকা যাচ্ছে। আপনি কি এই গত ফ্যাসিবাদের আমলে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে আমেরিকার তরফ থেকে আমরা তবু কিছু কিছু তালিকা নানার সময় পেতাম, সেটা নিয়ে অন্তত আলোচনা করতে পারতাম, ঘৃণা করতে পারতাম, মানুষ বলতে পারতো ও চোর। এখন এরা 6 মাসে তো আমার হাতে সেরকম একটা তালিকাও দিতে পারলো না। এই লুটেরা গোষ্ঠী গত 6 মাসে এই করেছে, ও চোর, ওকে অন্তত ঘৃণা করেন আর বিচারের আওতায় আমরা আনবো, করতে পেরেছে। ফলে বেসিক যেই জায়গাগুলো দরকার ছিল সুশাসন ফিরিয়ে আনবার জন্য, একটা নির্বাচন মুখী করবার জন্য দেশকে, সেখানে মনোযোগ নেই, জটিল জটিল কথা বলছে। আমার কাছে তো আমি নিজে এগুলো বুঝি না, জটিল লাগে, সাধারণ মানুষ বুঝবে কি করে? অনেক ধন্যবাদ। জটিল ব্যাপারটা হচ্ছে এটা মেট্রোপলিটন সরকারের কথা বোধহয় বলা হয়েছে, যেটা দিল্লিতে যে ব্যবহার আছে আরও জটিল, রাইট। আর যেটা যেমনটা বলছিলাম শুরুতেই যে 6 মাস হয়ে গেল, এই 6 মাসের মধ্যে সাকসেস স্টোরি অনেক আছে, ফেলিওর তো আছেই, বা যেটা সায়ন্ত বললেন প্রাপ্তি অপ্রাপ্তি নিয়েই একটা কি আছে, সবসময় আমাদের মধ্যে থাকে, ফারাক থাকে। তো আপনার বিশ্লেষণে আপনি কিভাবে দেখছেন 6 মাস এই অন্তর্বর্তী সরকারের? 6 মাসের আমার বিবেচনায় একজন সংবাদকর্মী হিসেবে আমি দেখলাম যে 6 মাসের মধ্যে সবচেয়ে বড় অর্জন যেটা, সেটা হলো হাসিনা সরকারের বিদায়। এটা হলো সবচেয়ে বড় অর্জন। সেটা তো এই সরকার করে নাই। 6 মাস সময়ের মধ্যে ধারাবাহিকতায় হাসিনা সরকারের বিদায়। তারপরের যে অর্জন সেটা হলো বহু মানুষ রাস্তায় নেমেছে। আনসার থেকে শুরু করে এমন কোনো পেশার মানুষ নাই, এমন কোনো গোষ্ঠী নাই, বহু মানুষ রাস্তায় নেমেছে। রাস্তায় নামার যে সুযোগটা পেয়েছে, কেউ কেউ সেটাকে কাজে লাগিয়েছে, রাস্তায় বসে গেছে। এখন এই রাস্তায় নামার বেনিফিটটা কি? রাস্তায় নামার বেনিফিটটা হলো সবাই ক্ষমতাবান। এটা আমরা দেখলাম, রাস্তায় নামলেই দাবি আদায় হয়ে যাচ্ছে, সবাই ক্ষমতাবান। এবং সারা দেশের মানুষের এত অভাব যে এই সরকারের কাছে আসলেই সব মিটার হয়ে যাচ্ছে। আমরা প্রথম দিকে কি দেখলাম? আমরা প্রথম দিকে দেখলাম যে 5 তারিখে সরকারের পতন হলো এবং 2 দিন গ্যাপে আমরা সরকারের এই প্রফেসর ইউনূসের সরকারের যাত্রা শুরু হলো। এরপরে সমসাময়িক সময়ের মধ্যে, ওই টাইমের মধ্যে যদি আমরা আগস্টকে দেখি, আগস্টের সময়ের মধ্যে যদি প্রফেসর ইউনূস সাহেব কোনো বাঘ এবং কোনো মহিষকে বলতেন যে 1 ঘাটে তোমাদের পানি খাইতে হবে, সেটা কিন্তু খাইতো। কিন্তু এই 6 মাসের মধ্যে কি হলো? 6 মাসের মধ্যে আমরা 3 তারিখে দেখলাম বিপ্লবীরা যারা আহত হয়ে হাসপাতালে ছিল তারা গভীর রাতে রাস্তায় নামলো এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে ঘেরাও করলো। সেইখানে ছাত্রদের একজন সমন্বয়ক এবং আহ্বায়ক হাসনাত, তিনি এসে তাদের নিবৃত্ত করার চেষ্টা করলেন। নিবৃত্ত করার শুরুতে অনেক চেষ্টা করেছেন, তিনি কথা বলতে পারতেছেন না, তাকে গালাগালি করতেছে, তাকে বিশ্বাস করতে পারতেছে না, কেউ কেউ আবার তাকে নানাভাবে টোন করতেছেন। কিন্তু তিনি যে কথাটা বলছেন যে সরকার এই আহতদের সুচিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে, 6 মাসের মধ্যে বিপ্লবীদের একজন সরকার ব্যর্থ হয়েছে, এই কথা কিন্তু বলে ফেলেছে। এটা তো অবশ্যই অর্জন যে বিপ্লবীরা সরকারকে, তাদের সরকারকে ব্যর্থ বলছে, এটা অবশ্যই অর্জন। আর প্রথম দিকে আগস্ট থেকে শুরু করে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত আমি দেখলাম বহু মানুষ বিপ্লবীদের কাছে মেয়ে বিয়ে দিতে পারলে ধন্য হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। বহু মানুষ বিপ্লবীদের সাথে ছবি তুলে সেই ছবি ফেসবুকের প্রোফাইল পিকচার করেছে। অনেককে শুনেছি তার ছোট ছোট সন্তানকে বলেছে ওই যে ওইরকম বড় হয়ে ওইরকম বিপ্লবী হবা। আর তারা কিন্তু এখন সেই কথা আর বলছে না। বিপ্লবীদের যে বিপ্লবের যেই আকর্ষণটা ছিল সাধারণ মানুষের মধ্যে, সেই আকর্ষণটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু কেন?
তার কারণ হলো যে প্রত্যাশাটা ছিল সরকারের কাছে এবং বিপ্লবীদের কাছে, প্রত্যাশার জায়গাটা পূর্ণ হয় নাই, এবং প্রত্যাশার জায়গাটা ছিল আকাশচুম্বী। প্রফেসর ইউনূস বিশ্ববরেণ্য একজন মানুষ, তিনি যখন দায়িত্ব নিলেন সারা দেশের মানুষ মনে করেছিলেন তিনি তার যে 3-0 থিওরি এইটা দিয়ে সারা পৃথিবীতে একটা আলোড়ন তৈরি করে ফেলেছেন, তিনি বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবেন। কিন্তু দেখা গেল তার যে উচ্চতা, তার মেধা, লেখাপড়া, দক্ষতা, সারা পৃথিবীতে তার যেই খ্যাতি, এর যে একটা উচ্চতা, তিনি যাদেরকে সাথে নিলেন, তিনি যতটা উচ্চতার, যাদেরকে সাথে নিলেন তারা ততটা খর্বাকার। হ্যাঁ, হতে পারে ওই মানুষগুলা তাদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে তারা অনেক হয়তো সফল মানুষ, কিন্তু সরকার চালানো আর নির্দিষ্ট গণ্ডির পরিবেশ নিয়ে কথা বলা, নির্দিষ্ট গণ্ডির ঢাকা ইউনিভার্সিটির আইনের ক্লাস নেওয়া এক কথা তো না। সরকার চালানো, একটা ট্রাক চালানো আর রিক্সা চালানোর মধ্যে ডিফারেন্স আছে। এবং আমরা দেখলাম যে এই যে 6 মাসের মধ্যে এই যে তাদের নিজেদের যোগ্যতায়, দক্ষতায়, কখনো কখনো আমরা সততা নিয়েও ইদানিং কোশ্চেন শুনতে পাই, কানের কাজ দিয়ে আমাদের ফিসফিস করে তাদের সততা নিয়েও কেউ কেউ কোশ্চেন করতে শুরু করেছে। তো সেই জায়গাটায় তাদের অবস্থানটা কিন্তু আস্তে আস্তে যে সততার জায়গাটা, দক্ষতার জায়গাটা এবং প্রত্যাশার জায়গাটা, সেটা তারা পূরণ করতে পারে নাই। এবং একইভাবে আমি যেটা বলছিলাম যে আমাদের যেই বরেণ্য এবং আদরের যে ছাত্ররা, মানুষের যে ভালোবাসা, যে আদরটা তাদের প্রতি ছিল, সেই আদরটাও কিন্তু আস্তে আস্তে কেমন জানি একটু শিথিল হয়ে যাচ্ছে, একটু কেমন জানি হয়ে যাচ্ছে। তো সেটা যদি হয় তো এটা আমাদের জন্য একটু দুঃখজনক। যে আমার তখন মনে হয়েছে যে প্রায়ই মনে হয় যে একটা কথা, তাদের এই অর্জন এবং এখনকার অবস্থায় যে সম্মান এবং সমৃদ্ধি দুইটা অর্জন করা যতটা কষ্ট, তার চেয়ে অনেক বেশি কষ্ট হলো সেটা ধরে রাখা। এই কাজটা তারা করতে পারছে বলে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ। 6 মাসে মানে আপনি কি দেখলেন, কি সাফল্য দেখছেন? না, সাফল্য তো ডেফিনেটলি অনেক আছে বলতে হাসিনা ফ্যাসিবাদী সরকারের প্রধান এবং খুনি, গণহত্যাকারী হিসেবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে পালিয়ে যাওয়ার পর, তার দলের নেতা, বেশিরভাগ নেতা পালিয়ে থাকবার পরে, বাংলাদেশে পুলিশ প্রশাসন সহ গোটা বাহিনী পালিয়ে যাওয়ার পরে, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যাওয়ার পরে, এইরকম একটা অবস্থায় দায়িত্ব নিয়ে রাষ্ট্রকে আবার শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনা খুব সহজ নয়, সাংঘাতিক কঠিন। তাও অরাজনৈতিক শক্তি, তাদের নিজস্ব কোনো বলয়ও নেই, নিজস্ব কোনো মানে বিস্তারিত হ্যান্ডসও নেই যার মাধ্যমে তারা কন্ট্রোল করবে। যেই প্রশাসনকে ব্যবহার করে তারা রাষ্ট্র চালাবে, সেই প্রশাসন পরিস্থিতির কারণে তারা কাজ করছে কিন্তু মন থেকে মেনে নিতে পারছে না। তারা দায়িত্ব পালন করছে যেটুকু চাকরি বাঁচানোর জন্য, কিন্তু বুকের মধ্যে এখনও ফ্যাসিবাদের সেই ছবি ধারণ করে, সেই চেতনাই ধারণ করে অনেকেই, বেশিরভাগই বলবো আমি। সেই অবস্থায় তারা এই রাষ্ট্র চালাচ্ছে। তার মধ্যে শুরুর দিকে বিভিন্ন রাজনৈতিক শক্তির যে সহযোগিতাটা তাদের প্রতি সরাসরি ছিল, সেটা আবার আস্তে আস্তে শিথিল হয়ে গেছে। শিথিল হয়ে যাওয়াতে এই দূরত্ব কিছুটা তৈরি হচ্ছে, অবিশ্বাস তৈরি হচ্ছে, কৌশলগত যে অবস্থান প্রত্যেক রাজনৈতিক দল এবং ছাত্ররা নিচ্ছে, তাতে করেও যে ঐক্যবদ্ধ যে মুভমেন্ট ছিল গণহত্যার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভবিষ্যৎ যেমন বাংলাদেশ চাই আমরা সেই বাংলাদেশের পক্ষে, সেটা কিন্তু কোথাও কোথাও একটু ফাটল ধরেছে। সেইটা হওয়ার ফলে সরকারের পক্ষে কাজ করা আরও দুরূহ হয়ে পড়েছে। আর বিভিন্ন গোষ্ঠী যেহেতু এদেরকে পেয়ে বসেছে, নরম পেলে যা হয়, যে নরম সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলে কোনো কারণ ছাড়াই যাওয়ার সময় কেউ একটু ধাক্কা মেরে যায়। এই সরকারকে এখন সবাই বুঝে ফেলেছে যে যারা নরম, এদের ধাক্কা মারা যায়, তাই তবে শখেও একটা ধাক্কা মারে। তার মধ্য দিয়ে এ পর্যন্ত আসছে, কিন্তু এখন সামনের দিনগুলো আরও খারাপ যাবে কিনা সে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ তারা বেসিক প্রয়োজনীয় কাজ রেখে অপ্রয়োজনীয় জটিল কাজে মনোযোগ দিচ্ছে বেশি বলে মনে হচ্ছে।
আর একটা হচ্ছে এই সরকারের কিছু কিছু বিষয়ে বিশেষ গোষ্ঠীর প্রতি যে আনুকূল্য সেটা প্রকাশিত হয়ে পড়ছে। এই সরকারের মধ্যে ছাত্রদের গণ অভ্যুত্থানের যে এই সংগ্রামে নেতৃত্ব দানকারী যে গ্রুপ তারা ছাত্র, মূলত ছাত্রদের নেতৃত্বে হয়েছে, তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ জনতা মিলেমিশে একাকার হয়ে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু মানে নেতৃত্বের সারফেসে তো ছাত্ররা ছিল, সেই ছাত্রদেরকে সারফেস থেকে নেওয়া হলো 3 জনকে অন্তত যে সরকারে তাদের প্রতিনিধি হিসেবে। তার মানে সেই ছাত্ররা এখন ভাগ হয়ে কেউ ছাত্র প্ল্যাটফর্মে থাকুক, কেউ নাগরিক কমিটি করুক, আর কেউ অনাগরিক কমিটি করুক, ঘটনা তো একই। তারাই তো ভাগ হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের উৎস তো এক। সেইখান থেকে এসে সেই ছাত্ররা আবার রাজনৈতিক দল করছে, সেই ছাত্রদের প্রতিনিধি এই সরকার আসছে, সেই ছাত্ররা রাস্তায় সব আন্দোলন করছে এই সরকারের কাছে দাবি আদায়ের জন্য। তাদের প্রতিনিধিরা সরকারে, তাদের সরকার কমিশন গঠন করছে, সে পর্যন্ত অপেক্ষা না করে তারা আবার রাস্তায় নেমে যাচ্ছে দাবি আদায়ের জন্য একই বিষয়ে। এইরকম বৈপরীত্য তৈরি হয়েছে। ছাত্রদের মধ্যে কেউ কেউ এমন সব ব্যাপার কথা বলা শুরু করেছেন যেটা অতীতে আমরা রাজনীতিবিদদের মুখে শুনে বিরক্ত হতাম, এবং রাজনীতিবিদরা যখন এটা নিয়ে ধরা খেত তখন পলিটিক্যাল রেটোরিক বলে বা রাজনৈতিক বক্তব্য বলে পাশ কাটানোর চেষ্টা করত। আসলে পলিটিক্যাল রেটোরিক বা রাজনৈতিক বক্তব্য একটা রাজনীতিবিদদের জন্য আমার মনে হয় একটা অশ্লীলতাকে ঢাকার একটা চাদর, আর কিচ্ছু না। সেই রকম পরিস্থিতি ছাত্রদের কারো কারো কথায়ও চলে আসছে। এখন সেখানে নতুন করে আবার একটা বিষয় তৈরি হয়েছে। আপনার এই যে আজকেই একটা সংবাদ মাধ্যমে উপদেষ্টা নাহিদ ইসলামের একটা ইন্টারভিউ ছিল, প্রশ্ন করেছিল, শোনা যাচ্ছে ছাত্র উপদেষ্টাদের 3 জনের 1 জন হয়তো প্রথমে নতুন দলে আসবেন, 2 জন আপাতত সরকারে থেকে যাবেন। নাহিদ ইসলাম উত্তর দিয়েছেন, হতে পারে। যদি তাই হতে পারে, তাদের 3 জন প্রতিনিধি, তার মধ্যে 1 জন এসে নতুন দলের দায়িত্ব নেবে আর 2 বন্ধু ওইখানে থাকবে, তাহলে ওই সরকারের অধীনে কি করে অন্য রাজনৈতিক শক্তিগুলো একটি সুষ্ঠু নির্বাচন আশা করতে পারে বা আস্থা রাখতে পারে? অতীতে বাংলাদেশে রাজনীতিবিদদের উপর অনাস্থা এনে মানুষকে কিন্তু এটা নিজেদের মধ্যে এটা সেলফ রেসপেক্ট নষ্ট করা, নিজেরা নিজেদের প্রতি যে রেসপেক্ট ছিল নষ্ট করেছে। যে আমি ওকে বিশ্বাস করি না, সে বলছে সে আমাকে বিশ্বাস করে না, অন্য একজনকে এনে তার মাধ্যমে রাজনীতি নির্বাচন করে 5 বছরের জন্য আমরা যাব। এটা একদিনে হয়নি, দীর্ঘদিনে অনাস্থার ফলে এইরকম হয়েছে। এখন রাজনৈতিক দলের নিয়ন্ত্রিত সরকারের অধীনে যে কারণে অনাস্থা আসে এবং নির্বাচন সম্ভব নয়, ঠিক একই কারণে এখন যদি এখনের যে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তি তারা যদি মনে করে যে এই সরকারের অধীনও সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমাদের সন্দেহ আছে, তখন কি করবে? এবং সে কথা বলতে গেলে আবার বলবে 1/11 ষড়যন্ত্র করছে বিএনপি হলো 1/11 ভিকটিম। বিএনপি বিশ্বাস করে এই মুহূর্তে একটা প্রত্যক্ষ নির্বাচন হলে একটা মানুষ ভোট দিতে পারলে সেই ভোটের 2/3 মেজরিটি নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সেই বিএনপি কেন অন্য একটা সরকারকে আবার এনে ষড়যন্ত্র করে নিজেদের পথে কাটা বিছাবে? এটা পাগলও বিশ্বাস করে। অথচ কি অবলীলায় বলে দেওয়া হচ্ছে যে বিএনপি 1/11 আনার ষড়যন্ত্র করছে। সেটাকে আবার কেউ একজন ভুল করেও বলে বসতেই পারেন, ভুল তো হয়ই মানুষের, ভুল হলে সেটা থেকে সরে যাওয়া ভালো। সেটাকে আবার ছাত্ররা বা তাদের অনুগতরা আবার এই একরাজ গাওয়া শুরু করে। আগে আওয়ামী লীগ আমলে যেরকম একজন একটা অন্যায় বললে, শেখ হাসিনা বা অন্য কেউ অন্যায় বললে সে একই কোরাস ফিল লেভেলে সবাই গাওয়া শুরু করতো, এদেরও তাই দেখছি। ফলে যে পরিবর্তনের রাজনীতি চাই আমরা, ছাত্রদের যে উন্নততর অবস্থা, ভবিষ্যৎমুখী অবস্থা আমরা অভ্যুত্থানের সময় দেখেছি বা পরবর্তীতে অনেকের কাছ থেকে দেখেছি, সেইখানে সাংঘাতিক হোঁচট খাচ্ছে। অথচ আমি চাই এরা রাজনীতিতে এগিয়ে আসুক, এরা দেশ গঠনে ভূমিকা রাখুক এবং প্রচলিত যে রাজনীতিবিদদের যে কারণে আমরা অপছন্দ করি সেইখান থেকে নিজেদের মুক্ত রাখুক, সেটা পারছে না। অনেক ধন্যবাদ। মোটা দাগে তো অনেক কথাই বলেছেন। অনেকেই বলেন যে এই মুহূর্তে যে সংকট, রাজনৈতিক সংকটের চাইতে বেশি সংকট হচ্ছে অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকট যেভাবে চারদিক থেকে বাংলাদেশকে গ্রাস করছে, তাতে অনেকে বলেন যে আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন আগামী দিনগুলো খুব একটা ভালো যাবে না। আপনার কি মনে হয়? সত্যি কথা, আগামী দিনগুলো ভালো যাবে না। কারণ এই সরকার, আপনি দেখেন যে এই সরকারের মধ্যে 4 জন আছেন যারা বিখ্যাত অর্থনীতিবিদ। প্রফেসর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা সহ বিখ্যাত অর্থনীতিবিদ, এবং
এই অর্থনীতিবিদরা যখন ক্ষমতায় ছিলেন না, ক্ষমতার চেয়ারে ছিলেন না, আমরা অনেক সময় গণমাধ্যম বিভিন্ন ইস্যুতে তাদের বক্তব্য দিয়েছি, কিন্তু যে এই ইস্যুতে কি হবে কি। আমার এখনও মনে পড়ে যে এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই যে সালাউদ্দিন সাহেব, এই যে আমাদের প্রফেসর ইউনুস সাহেব, তারপরে আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, এই যে চারজন মানুষ, এই চারজন মানুষ তো বাংলাদেশের বিখ্যাত অর্থনীতি। পৃথিবীতে যেই কয়েকজন প্রথম শ্রেণীর অর্থনীতিবিদের তালিকা করা হয় তার মধ্যে কিন্তু এই গ্রেডিংয়ে তারা পড়েন। তারা সরকারে আসার আগে যেই কথাগুলো বলতেন গণমাধ্যমকে, সেই কাজগুলো করলেই তো অর্থনীতি আগায় যায়। এটার জন্য তো এত গবেষণা করা দরকার নাই। ওনারা যে পিএইচডিটা অর্জন করছেন, সেই পিএইচডিটা অর্জন করছেন ছাত্র পড়ানোর জন্য। আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনীতিবিদ আমার দেশের কৃষক। সে জানে কিভাবে তার জমিতে ফসল ফলাইতে হবে, কত টাকা খরচ করতে হবে, কত টাকার ফসল হবে, এই ফসলটা বিক্রি করে সে ঢাকা শহরের ছেলেকে পড়াশোনার জন্য কত টাকা দিবে, মেয়েকে কত টাকা দিবে, কীভাবে সংসার চালাবে। অর্থনীতিবিদ এত মানে কৃষকের চেয়ে বড় অর্থনীতিবিদ বাংলাদেশে নাই। এই সরকার ক্ষমতায় আসার পরে এতগুলো অর্থনীতিবিদ নিয়ে অর্থনীতির যে একটা রোডম্যাপ তৈরি করে, সেটি কি করেছেন দেখেন। প্রথম এসেই 10টা ব্যাংক শেষ হয়ে গেছে, আওয়াজ দিয়ে দিলেন। 10টা ব্যাংক শেষ হয়ে গেছে আওয়াজ দেওয়ার পরে, সরকারের পক্ষ থেকে আওয়াজ দেওয়ার পরে মানুষ যখন লাইন ধরে ওই ব্যাংক থেকে পুঁজি নিয়ে গেল, টাকা নিয়ে গেল, ওই ব্যাংকগুলোতে এমনিতেই শেষ হয়ে গেল। আমি ওনাদের জায়গায় হলে কি করতাম, আমি নিজে গিয়ে একটা ওই সিক ব্যাংকে আমি অ্যাকাউন্ট করতাম, বুঝাতাম যে এই ব্যাংক নষ্ট হয়নি, সিক হয় নাই, আপনারা স্বাভাবিক থাকেন। দেখেন যে সমস্ত ব্যবসায়ীদেরকে নোট শেপে তো ওদেরকে জীবিত রাখার চেষ্টা হয়েছে। নোট শেপে জীবিত রাখা এটা কোনো কৃতিত্ব না। আমি আমার সংসার চালাবো, যদি সেটা উপার্জন করে সংসার চালাই তবে এটা আমার কৃতিত্ব। আমি আরেকজনের কাছ থেকে ধার করে আমি আমার সংসার চালাচ্ছি, এটা আমার কৃতিত্ব না। আমি তো ঋণ করছি, আমি ঋণ করে ঘি খাচ্ছি, আমার এটা কৃতিত্ব না। এটা আমি ঋণগ্রস্ত। আমি সংসারটা চালানোর মতো দক্ষ না বলে আমি ঋণ করছি, আমি হাত পাচ্ছি, আমার অভ্যাসটা হাত পাতার মতো হয়ে গেছে। আরেকটা বিষয় হলো, ধরেন এই যে বিভিন্ন গ্রুপকে, ব্যবসায়ী গ্রুপকে, তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিন্তু অন্যায় থাকে, তারা যদি ব্যাংকের টাকা মেরে দেয়, তারা যদি বিদেশে টাকা পাচার করে, তাদের বিচার করেন। কিন্তু যখন আওয়াজ দিয়ে দিবেন তাদেরকে ধরতেছি, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতেছি, এই করতেছি সেই করতেছি, তখন অন্য সকল ব্যবসায়ী কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকে। যারে বড় বড় ব্যবসায়ীদের এই অবস্থা, আমাদের জানি কী অবস্থা হয়। বাংলাদেশে এই মুহূর্তে কোনো ব্যবসায়ী ব্যবসা করছে না, একদম টোটাল সবাই হাত পা গুটিয়ে বসে আছে। আমরা যে শুনি সিন্ডিকেট তো করারই সুযোগ নেই এখন ব্যবসায়ীদের। এই যে আজকের খবর হলো সয়াবিন তেল এখন পাওয়া যাচ্ছে না, সয়াবিন তেলের খুব সংকট পড়ছে। সয়াবিন তেলের সংকট আগামী 1 মাসও নাই রোজার, এই সময়ের মধ্যে আপনার সয়াবিন তেলের সংকট পড়বে কেন? এই সংকট যদি আরও বাড়তে থাকে, রোজার মধ্যে নিত্যপণ্যের অবস্থাটা কি দাঁড়াবে? তো সেই জায়গাটায় আপনার রাজনৈতিক রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপের পাশাপাশি অর্থনৈতিক একটা রোডম্যাপ থাকা দরকার ছিল। আপনি সারা পৃথিবীর দিকে তাকান, এখন পৃথিবী কিন্তু ওলটপালট হয়ে যাচ্ছে। ট্রাম্প অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেই সিদ্ধান্তের কিছু প্রভাব আমরা বলি পড়ছে, আর কিছু প্রভাব বলছি আমরা পড়ছে না। ইউএসএইডের অনুদান বন্ধ হয়ে গেছে, কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হচ্ছে, কিছু ক্ষেত্রে বন্ধ হচ্ছে না। আমাদের এই সরকার এখন অবস্থা যেটা হচ্ছে, 1 বছর পরে আমরা আমাদের যে গ্র্যাজুয়েশন হয়েছে, সেই গ্র্যাজুয়েশন আমরা যখন এনজয় করব, তখন আমাদের অনেক ট্যাক্স এবং অনেক কিছু কিন্তু আমাদের দিতে হবে। আমরা কিন্তু সেই জায়গাটা পারবো না। আমাদের অর্থনীতির এখন এই যে বিগত সরকার যে ঋণগুলা করে গেছে, সেই ঋণের কিস্তি কিন্তু এখন আমাদের দিতে হচ্ছে এবং আরও বাড়ছে। এবং আমরা ঋণের কিস্তি দিব, নাকি দেশ চালাবো, নাকি অর্থনীতি চালাবো, নাকি ইন্ডাস্ট্রিগুলো চালু রাখবো? প্রায় 100-র উপরে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, 120টার মতো পেপার মিল বন্ধ হয়ে গেছে, 80টার মতো টেক্সটাইল বন্ধ হয়ে গেছে। এই যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেল, এটি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেল, কোনো মাথা ব্যথা নাই। অর্থনৈতিক কোনো, এই যে মানুষগুলো বেকার হয়ে গেল, বেকার হওয়ার পরে তাদের যেটা কর্মসংস্থান দিতে হবে, কর্মসংস্থান যদি না দেয়, এই মানুষগুলো যদি চুরি ডাকাতি নানা রকম অপকর্মের সাথে জড়ায় পড়ে, এটা তো সমাজে, রাষ্ট্রে একটা প্রভাব পড়বে। তো এখন অর্থনৈতিক কোনো রোডম্যাপ কিন্তু নাই।
অর্থনীতির রোডম্যাপ যদি না থাকে, রাজনীতির সাথে সাথে পাশাপাশি অর্থনীতির রোডম্যাপ যদি না থাকে, তবে শুধু হাত পেতে কিন্তু হবে না। হাত পাতার জন্য কিন্তু একটা পর্যায় পর্যন্ত মানুষ যখন প্রথম লোন করে তখন কিন্তু সে লজ্জা পায়, কিন্তু লজ্জাটা যখন কেটে যায় তখন কিন্তু বেহায়া হয়ে যায়, যার কাছে ইচ্ছে তার কাছে মানে হাত পাতে। তো আমরা চাই না যে এই সরকার বেহায়া পর্যায়ে চলে যাক, অন্তত সক্ষমতা তৈরি হোক, অর্থনৈতিক সক্ষমতা যখন আমার হবে তখন রাষ্ট্র ভালো চলবে, তাছাড়া ভালো চলবে না। আমরা মঞ্জু বক্তব্য শুনছিলাম যে দেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, কী অবস্থা, কোনো রোডম্যাপ নেই, উনি সেটা বলছেন। আপনার কাছে প্রশ্ন, আমাদের বাড়ির কাছে আরেকটা দেশ শ্রীলঙ্কা বড় ধরনের সংকটে চলে গিয়েছিল, এমনকি আমাদের কাছ থেকেও তারা লোন নিয়েছিল, তারা লোনটা শোধ করেছে এবং দেশটা ঘুরে দাঁড়িয়েছে। তা আমরা এত সম্ভাবনা, যেটা আপনি শুরুতে বললেন এত সম্ভাবনা, এটা আমরা কেন পারলাম না? এইটা সত্য যে শ্রীলঙ্কার পরিস্থিতি বাংলাদেশ থেকেও খারাপ ছিল। হ্যাঁ, অবশ্যই। ওদের এখানে মানে মূল্যস্ফীতি বেড়ে কোথায় চলে গিয়েছিল, 80-র উপরে বোধহয় উঠে গিয়েছিল, 86 এরকম। ছাত্ররা সে খাতা পেত না, সেইখান থেকে তারা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারলো। শ্রীলঙ্কা এখন স্থিতিশীলতার দিকে অনেকখানি। এর কারণ হচ্ছে ওইখানে ওই অন্তর্বর্তীকালীন সরকার যারা চালিয়েছে তাদের যে যোগ্যতা, তাদের যে কানেক্টিভিটি, সেটাকে তারা পুরোপুরি কাজে লাগাতে পেরেছে। আর বাংলাদেশের মতো ওই আন্দোলন পরবর্তী সময়ে বিভেদটা এত প্রকট ছিল না, যেটা বাংলাদেশে, যেটা আন্দোলন পরবর্তী অভ্যুত্থান পরবর্তী সময় বিভেদ প্রকট। বিভেদটা কার মধ্যে দেখেন, পরাজিত শক্তি আওয়ামী লীগ ভার্সেস অন্য সকল ফ্যাসিবাদ বিপক্ষ শক্তি। ফ্যাসিবাদ বিপক্ষের যে শক্তিটা, তাদের মধ্যে আবার যে পলিটিক্যাল পার্টিসগুলো এক পার্টির সঙ্গে আর এক পার্টির কৌশলগত অনৈক্যটাকে এই সরকারকে অসহযোগিতার দিকে আবার ড্রাইভ করেছে। তারপর হচ্ছে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত যে নিতে হয়, সেই সক্ষমতাটা এই সরকারে নেওয়া হয়েছে। এই সরকার অনেকটা আবেগ নির্ভর সরকার হয়েছে। যেমন ধরেন এই যে উপদেষ্টা যাদের নিয়েছে, তাদের কারো এর আগে অনেকেরই আছে একটা প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতাও নাই। রাষ্ট্র তো অনেক বড় ব্যাপার, একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যে অভিজ্ঞতা সেটাও নাই। এখন সততা আছে, যোগ্যতা আছে, মেধা আছে, ফাইল ওয়ার্কে অনেক ভালো, অনেক পণ্ডিত, পিএইচডিতে বা পরীক্ষার রেজাল্টে খুব ভালো রেজাল্ট করেছেন। তো রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার যেই বিজ্ঞান, আর যে বিজ্ঞান শিখেছে সেই বিজ্ঞান থেকে এই বিজ্ঞান আলাদা। এই বিজ্ঞানে তাদের দক্ষতা একেবারে শূন্য। মানে এই বিজ্ঞানের জন্য ডক্টরেট লাগে না। এই বিজ্ঞানের জন্য লাগে প্র্যাকটিস অ্যান্ড এরর। একটা এরর হবে, প্র্যাকটিস করবে, আবার সেটাকে রিমেডি হবে, করতে করতে। প্রথমে তো যোগ্য কাজ করতে করতে শেখে। রাজনীতি হচ্ছে বই পড়ে রাজনীতি হয় না। বই পড়ে রাজনীতি বিশ্লেষক হওয়া যায়, বই পড়ে রাজনীতিবিদ হওয়া যায় না। রাজনীতিবিদ হতে হলে তাকে মাঠে রাজনীতি করতে হয়, করতে করতে ভুল করতে করতে ঠেকে কৌশল শিখতে হয় এবং পরিচালনার দক্ষতা অর্জন করতে হয়। পাবলিক ফাংশন, রাষ্ট্র পরিচালনায় এরকম জটিল বিষয়গুলা শুধুমাত্র বই পড়ে আপনাকে চেয়ারে বসিয়ে দিলে হবে না, সেটা বারবার প্রমাণিত হয়েছে। বড় বড় টেবিল ওয়ার্ক করা অনেক বড় পণ্ডিত যাদেরকে আমরা জানি, তারা বাইরে থেকে অনেক সমালোচনা করতে পারে সরকারকে, কিন্তু ওইখানে ছোট্ট একটা চেয়ারে বসিয়ে দিলে ফেল করে। কারণ হচ্ছে তার অভিজ্ঞতার অভাব। এই সরকারের মধ্যে অভিজ্ঞতার দিকে একেবারেই নজর দেওয়া হয়নি, তারা শুধু পাণ্ডিত্যের দিকে নজর দিয়েছে আর আবেগের দিকে নজর দিয়েছে। তার খেসারত দিচ্ছে এখন অনেকটা। দ্বিতীয় হলো গিয়া, তাদের অনেকের মধ্যে আপোষকামিতা আছে। তারা এই সিলেকশন করার সময় একদিকে বলছে গণ অভ্যুত্থানের পক্ষের সরকার, আবার গণ অভ্যুত্থানের বিপক্ষ শক্তির সঙ্গে গভীর সখ্য আছে, অথবা তাদের অনুগ্রহভোগী, তাদের সুবিধাপ্রাপ্ত, এরকমদেরকেও আবার নিয়েছে। একটা মিশ্রণ হয়েছে, সেটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলো। এই সব কিছু নিয়ে যেটা অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের যে আর্থিক কাঠামো যে দুর্বল হয়ে গেছে, সেটাকে ধরে রাখা দরকার। সেই ক্ষেত্রে বড় প্রভাব ফেলেছে হলো গিয়া মানুষের কর্মহীনতা, মানুষের কাজ নাই। আগে থেকেই মানে আপনার কর্মক্ষেত্র সংকুচিত ছিল, দ্রব্যমূল্য বেশি, হিমশিম খাচ্ছিল। তার মধ্যে হঠাৎ করে লুটেরা গোষ্ঠী পালিয়ে যাবার ফলে তাদের অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তারা চলছে, কিন্তু মালিক পালিয়েছে, কর্মচারীরা বেতন পাচ্ছে না। চললো একটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে এসে
তারা ওই মালিক, সে তো লুটপাট করে টাকা পাচার বিদেশে অনেক করে ফেলেছে, সে অনেক টাকার মালিক হয়ে গেছে, তার এই কোম্পানি 1 বছর 2 বছর বন্ধ থাকলেও তার 100 বছর খেয়ে চড়ে পড়ে চলতে পারবে তার পরের জেনারেশন। সুতরাং এটা নিয়ে তার হেডেক নেই। বরং কোম্পানিটা যদি বন্ধ হয়, বন্ধ হলে সরকার বেকায়দায় পড়বে এবং যেই লোকগুলো চাকরিহীন হলো তারা বিশৃঙ্খলার দিকে ধাবিত হবে এবং তাদের রাগ ক্ষোভটা গিয়ে সরকারের উপরে পড়বে। সেইখানে যে নজর দেওয়া দরকার ছিল, যে প্রশাসক নিয়োগ দিয়ে সেই আপনার কর্মক্ষেত্রটাকে ঠিক রাখা, প্রতিষ্ঠান চালু রাখা এবং তাদের যে বেতন দিতে হবে, তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে, সেই দিকে সরকার মনোযোগ দিতে পারে নাই। নানামুখী পদক্ষেপ, বড় বড় পদক্ষেপ নিতে গিয়ে বেসিক যে পদক্ষেপ সেটা নিতে পারে। আপনি মঞ্জু ভাইকে জিজ্ঞেস করছিলেন যে সিন্ডিকেট না থাকে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, তো সিন্ডিকেট হচ্ছে কি করে? আমি বলি সিন্ডিকেট হচ্ছে, ব্যবসায়ীরা ব্যবসাও করতে পারছে, হাত বদল হয়েছে কিছু, আর কিছু ব্যবসায়ীরা কৌশল বদল করেছে। এখন যে আমদানি করে সেখানে, তাহলে যদি সিন্ডিকেট না থাকে, যদি হাত বদল না হয়, যদি আগে আপনাকে 2 পয়সা দিয়ে আমার ব্যবসা করতে হতো, আমি এখন ওনাকে 2 পয়সা দিচ্ছি, কিন্তু আমি ব্যবসা করছি এবং কাউকে না কাউকে দিতে হচ্ছে, না হলে কেন দাম কমছে না? সয়াবিন তেল কেন পাওয়া যাবে না? আমদানি হচ্ছে, এলসি খোলা হচ্ছে, মাঝে মাঝে দেখি এটা নেই, তারপর আবার দেখি হঠাৎ করে বাজারে অনেক চলে আসে দাম বাড়ানোর পরে। দাম বাড়ালে চলে আসে কি করে? এই সরকার আসার পরে তো এই ঘটনা ঘটছে। তাহলে তার মানে হচ্ছে সে ব্যবসায় সিন্ডিকেট আছে, ব্যবসায়ীরা ব্যবসাও করছে গোষ্ঠীভিত্তিক, যারা এই সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে সখ্য আছে বা যোগাযোগ রক্ষা করতে পারছে, তারা ব্যবসা করছে। আর যারা আওয়ামী ফ্যাসিবাদে একেবারে একদম মনে মগজে ফ্যাসিবাদ ছিল, তারা সামনে আসছে না, আসতে পারছে না, অথবা কৌশল নিচ্ছে যে এই সরকারকে বিপদে ফেলবে। শুরুতে আমরা শুনলাম যে এই সরকারের মধ্যে একজন মানে ব্যবসায়িক কোনো প্রতিনিধি নেই। 4 মাসের মাথায় দেখা গেল একজন ব্যবসায়ী প্রতিনিধিকে নেওয়া হয়েছে বাণিজ্য উপদেষ্টা হিসাবে। তা আমরা তো কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না। ব্যবসায়িক পরিবর্তন লক্ষ্য আমরা করি নাই। খোঁজ নিলে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিশ্চয়ই ওনার লাভ হয়েছে এবং ওনার যে বলয়, সে বলয়ে লাভ হয়েছে। ওই যে আমি বললাম, ব্যবসায়ীরা ব্যবসা করছে, আমরা কিনছি। 18 কোটি মানুষ তো না খেয়ে থাকতে পারে না, তারা খাচ্ছে না, তাদের পণ্য কিনতে হচ্ছে না। ওইখানে ব্যবসায়ীরা ব্যবসা করছে না, সেই ব্যবসাটা কোন গোষ্ঠী করছে সেইখানে যদি ইনভেস্টিগেটিভ রিপোর্টিংয়ের দিকে যান আপনি, তাহলে দেখবেন যে কিছু হাত বদল হয়েছে অথবা কারো কৌশল বদল হয়েছে। কিন্তু লুটেরারা যে সিন্ডিকেট ব্যবসা করছিল সেটা করে যাচ্ছে। এবং একজন ব্যবসায়ী প্রতিনিধি নেওয়াতে আপনি যেটা মিন করেছেন যে কোনো উপকার দেখছেন না, হয়তো জনগণের উপকার হয় নাই, তাদের উপকার হয়েছে। এই দেশে 16 বছর ধরে একটা ফ্যাসিবাদ ছিল, আমরা বলি যে দেশের বা আমাদের উপকার হয় নাই, কিন্তু ওই ফ্যাসিবাদের বলয়ের মধ্যে যারা, তারা কিভাবে ফুলে ফেপে উঠেছে দেখেন। ওইটার বিরুদ্ধেই তো আমাদের সংগ্রাম ছিল 16 বছর। রাইট, অনেক ধন্যবাদ। তো সায়ন্ত যেটা বলতে চাইলেন আর কি, যে আসলে কৌশলই ভুল ছিল, বা এখন পর্যন্ত যারা সরকারে আছেন তারা যে নীতি কৌশলটা কিন্তু গলদ আছে। আপনার কি মনে হয়? গলদ তো শুরুতেই ছিল। আপনার ধরেন, আমরা যদি ডাক্তার সাহেবের পেশার দিকে আলোচনা করি, যে একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, রোড অ্যাক্সিডেন্টে একটা লোক সিরিয়াসলি আহত হলো, হাসপাতালে নেওয়ার পরে তার প্রথম কাজটা কি ডাক্তারের? প্রথম কাজটা হলো ব্লিডিং বন্ধ করা। দ্বিতীয় কাজটা হলো ডাক্তার দেখবে তাকে ওটিতে নিতে হবে কিনা। ওটিতে নিতে যদি হয়, আত্মীয় স্বজনকে খবর দিবে, টাকা পয়সা লাগবে, এটা জোগাড় করতে হবে। 5 তারিখের পরে আমাদের যখন একটু লন্ডভন্ড হয়ে গেল সব, প্রথম কাজটা ছিল দেশের আইন শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করা, সেটা কিন্তু আমরা করতে পারি নাই। দ্বিতীয় কাজটা ছিল যেই মানুষগুলো 16 বছর নিত্যপণ্য নিয়ে ফাইট করেছে, যে নিত্যপণ্যের দাম অনেক বেড়েছে, নিত্যপণ্য মানুষের নাগালের বাইরে চলে গেছে, নিত্যপণ্য অনেক বেশি, সেই জায়গাটায় নিত্যপণ্যের যে স্বাভাবিক একটা রাখা, সহনশীল রাখা, সেই জায়গাটা করার জন্য এই সরকার যদি সকল ব্যবসায়ীদের নিয়ে বসতো, ওই সময় যদি তারা যা বলতো, এই সরকার ওই সময় যা বলতো ব্যবসায়ীরা কিন্তু তাই করত। যদি দেশের মানুষকে জিনিসপত্রের সহনীয় দামে দেশের মানুষকে দেওয়ার ব্যবস্থা করতেন, মানুষ কিন্তু স্বস্তি পেত। মানুষের মধ্যে এইরকম একটা জিনিস হতো যে এই সরকার আসার পরে এই বেনিফিটটা আমরা পেলাম। তারপরে আপনার এখন পর্যন্ত আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সেই বুরুঙ্গামারিতে একটা স্কুল পর্যন্ত ছাত্ররা কি ক্লাসে ফিরে যেতে পেরেছে?
ছাত্ররা তো রাস্তায়, যেভাবেই হোক, যে অবস্থাতেই হোক, ছাত্ররা কিন্তু রাস্তায়, ক্লাসে কিন্তু শৃঙ্খলা ফিরেনি। 20 কোটি বা 22 কোটি বই এখনো পর্যন্ত পৌঁছায় দিতে পারেনি, ছাত্ররা কিন্তু রাস্তায়। আরেকটা বিষয়ে আমি কিছুদিন আগে কয়েকজন শিক্ষকের সাথে কথা বললাম, তারা বললেন যে আমরা তো এখন ছাত্রদেরকে ভয়ে কিছু বলি না, যদি ক্লাসের মধ্যে ছাত্র আমাকে ধমক দেয়। এই যে ছাত্র শিক্ষক সম্পর্কের এই যে অবনতিটা হলো, সেটার রেশ কোন পর্যায়ে যাবে আমি জানি না, কতদিন এই রেশ কাটতে হবে। তো এখন আমার ছাত্ররা যদি, ছাত্রদের একটা বিপ্লব হওয়ার কথা ছিল, ছাত্রদের নেতৃত্বে বিপ্লবটা হয়ে গেছে, এখন ছাত্রদের দায়িত্বটা হলো যার যার ক্লাসে ফিরে যাওয়া। আপনি দেখেন একটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন, যারা এখন সমন্বয়ক আছেন, যারা ছাত্র নেতৃত্ব দিচ্ছেন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাদের অনেকেই তো ছাত্র। তারা হয় চাকরিতে যাবেন, না হয় ব্যবসায় যাবেন। ব্যবসা করলে নিজে নিজে করবেন, চাকরিতে গেলে অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য চাকরি করবেন। আমার তো ধারণা তাদেরকে কেউ চাকরি দিবে না, বলবে যে এরা তো সমন্বয়ক, আসলে আমার প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে। তাদেরকে কেউ ব্যবসা দিবে না। এবং একটা পর্যায়ে দেখা যাবে এই সরকার যখন একটা রাজনৈতিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে চলে যাবে, তখন এই যে সমন্বয়কদের মধ্যে এবং ছাত্রদের মধ্যে যে হতাশাটা কাজ করবে, সেটা আমাদের জন্য আরেকটা বড় সোশ্যাল ট্রমা কিন্তু কাজ করবে। এই উদ্দেশ্য থেকেই কিন্তু রাজনৈতিক দল গঠন করা হচ্ছে। রাজনৈতিক দল আপনি গঠন করলেন, রাজনৈতিক দল গঠন করা কি একটা পেশা? যদি হয় যে রাজনৈতিক দল গঠন করা এবং রাজনীতি করা একটা পেশা, তো আপনি রাজনৈতিক দলের পেশার আগের যে যাদের বিরুদ্ধে আপনি আঙ্গুল দিচ্ছেন, যে ওই রাজনৈতিক দলের নেতা, এই রাজনৈতিক দলের নেতারা রাজনীতির নষ্ট করে ফেলছে, দেশ লুট করছে, আপনি তো সেদিকেই যাচ্ছেন। আপনার পেশা কি হবে? একজন ছাত্র যখন একটা রাজনৈতিক দল গঠন করছেন, তিনি যখন নির্বাচন করতে যাবেন, আমি যদি প্রশ্ন করা হয় যে আপনি নির্বাচন করতে যাচ্ছেন, আপনি ছাত্র, আপনার কোনো পেশা নাই, আপনি আপনার একটা যেই কনস্টিটিউশনটা নির্বাচন করবেন, মিনিমাম ওই নির্বাচনী আসনে 100টা কেন্দ্র, মিনিমাম 100 কেন্দ্র, 100 কেন্দ্রের মধ্যে যদি একটা কেন্দ্রে 5টা পুরুষ 5টা মহিলা বুথ থাকে, প্রত্যেক বুথে যদি আপনি একজন করে পুলিং এজেন্ট দেন এবং বাইরে যদি একটা আরও 10 জন লোক রাখেন, ওই নির্বাচনের দিন যদি এই 10 জন 20 জনের হাতে ওই দিনের খাবারের জন্য যদি আপনাকে 1000 করে টাকা দিতে হয়, তো প্রত্যেক কেন্দ্রে তো আপনি 20,000 টাকা দিতে হচ্ছে। 100 কেন্দ্রে নির্বাচনের দিনে যেই টাকাটা আপনি ব্যয় করবেন, সেই টাকাটা আপনি কোত্থেকে পেলেন? এই কোশ্চেন যদি এখনই আমি করি, কি জবাব দিবেন? আপনি ছাত্র, আপনার তো কোনো ইনকাম নাই। এবং এই যে ছাত্রদেরকে যে আপনি ধরেন আমাদের 71-এর মুক্তিযুদ্ধ ছাত্র ছাড়া হয় নাই, আমাদের 90-এর গণ অভ্যুত্থান ছাত্র ছাড়া হয় নাই, 69-এর গণ অভ্যুত্থান ছাত্র ছাড়া হয় নাই, এইবারের বিপ্লবও কিন্তু ছাত্র ছাড়া হয় নাই। কিন্তু একটা পর্যায়ে কিন্তু ছাত্ররা যার যার জায়গায় চলে যেতে হয়, বিপ্লবীরা যার যার জায়গায় চলে যেতে হয়। এই সরকারের আরেকটা বড় যে ফল্ট আমি মনে করি, সেটা হলো যে এই সরকার তো একটা কলবের গাছের মতো আমার কাছে মনে হয়েছে। মাথাটা হলো শেখ হাসিনার, প্রশাসনটা শেখ হাসিনার, আর উপদেষ্টাটা হলো বিপ্লবের। এরকম এলোমেলো সরকার তো পৃথিবীর কোনো বিপ্লবের মধ্যে আমি দেখি নাই। বিপ্লব যদি হয়, দেশ চালাবে বিপ্লবীরা, উপদেষ্টা হবে বিপ্লবীরা, দেশের থিঙ্ক ট্যাঙ্ক হবে বিপ্লবীরা। এখন আপনার রাষ্ট্রপতিকে শেখ হাসিনার লোক রেখে, প্রশাসনে যারা গত 15 বছর 16 বছর বেনিফিশিয়ারি, তাদেরকে রেখে আপনি 10-12 জন উপদেষ্টা দিয়ে আপনি বিপ্লবী সরকার কায়েম করে ফেলেছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। এরকম অদ্ভুত কাণ্ড কারখানা যে কোথাও আর পৃথিবীতে হয়েছে বলে আমার মনে হয় না। এই জন্যই বোধহয় বলা হয় যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। না, এখন যে এর শেষ কোথায়? এর শেষ আসলে বাংলাদেশ তো নানাভাবে একটা সমস্যা সংকুল দেশ। আমরাও আজকে এইখানে বসে সরকারের অনেক সমালোচনাই করলাম। আমাদের দুজনকে বা আপনাকে সহ যদি ওইখানে উপদেষ্টা বানানো হতো, আমরা ঠিক এই সমালোচনার মুখেই চলতাম। বাংলাদেশটা নানানভাবে সংকটে জর্জরিত, এত সহজ নয় চালানো। কিন্তু সমস্যাটা হচ্ছে এর সংকটটাকে দীর্ঘায়িত করার যে মানসিকতা দেখছি, এটা আমাদের আতঙ্কিত করছে।
বরং এই সংকটটা সমাধানের জন্য যেরকম একটা শক্তিশালী সরকার দরকার বাংলাদেশের মতো এরকম সমস্যা সংকটপূর্ণ দেশে, সেটা কোনোভাবে একটা অনির্বাচিত সরকার নয়। সেটা হতে হবে শক্তিশালী কোনো নির্বাচিত সরকার হলে তাদের উপর আস্থা রেখে যেরকম বিদেশিরা বিনিয়োগ করবে, যেরকম কর্মক্ষেত্র তৈরি হবে, যেরকম ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, মানুষ দীর্ঘমেয়াদী একটা আস্থা নিয়ে একটা স্থাপনা তৈরি করবে, একটা কিছু শুরু করবে, সেটা তো সেই আস্থাটা ফিরে আনতে হবে। এবং সারা দেশব্যাপী ওই রাজনৈতিক দলের যেরকম তাদের নিজস্ব দল এবং তাদের যে বিভিন্ন উইং থাকে তার মাধ্যমে যে কন্ট্রোল করার ক্যাপাবিলিটি, শুধু পুলিশ দিয়ে শুধু প্রশাসন দিয়ে তো আর সরকার বা রাষ্ট্র চলে না, রাজনৈতিক দলের যে সংগঠন আছে সেটাও গুরুত্বপূর্ণ। সেই হিসেবে উচিত হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন আয়োজন করা। সেই নির্বাচনের আগে নির্বাচনের ক্ষেত্র তৈরির জন্য যেটুকু সংস্কার দরকার এবং ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সেটা আগে নিতে হবে। সেটা নিয়ে একটা নির্বাচন দিয়ে যদি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং সেই নির্বাচিত সরকার যদি সত্যি সত্যি দেশ ভালো চালাতে চায় তাহলে অবশ্যই আমাদের এর থেকে উত্তরণ সম্ভব। আমি মনে করি যে একটি রাজনৈতিক দলের অধীনের একটি শক্তিশালী নির্বাচিত সরকার, তাদের সক্ষমতা অনেক বেশি। তারা যদি খারাপ করতে চায় তাহলে অত্যন্ত খারাপ করতে পারে, কারণ ওই করবার সক্ষমতা আছে। সেটার উদাহরণ হচ্ছে শেখ হাসিনার অধীনের 16 বছরের এই ফ্যাসিবাদ সরকার। আবার যদি এটা দেখে ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতা পেতে পারে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে পারে তাদের যদি উপলব্ধি হয় যে যদি আমরা আগের ধারাবাহিকতা ওইভাবে রাষ্ট্র পরিচালনা করি তাহলে পরিণতি এইরকমই হতে বাধ্য, সুতরাং রাষ্ট্র ভালো করে চালাতে হবে, তাহলে তারা ভালো অনেক বেশি করতে পারবে। অরাজনৈতিক সরকার, অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেটা একটা কাচের ঘরের মতো, সেটা সারা দেশ বিস্তৃত ওইরকম না। ফলে সারা দেশ বিস্তৃত এরকম শক্তিশালী একটা নেটওয়ার্কের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যন্ত্রকে আনতে হবে। তারা যাতে আবার আগের মতো অনাচার করা, যা খুশি তাই করে পার পাওয়া ওই রকম সুযোগ না পায়, সেই জন্য দৃষ্টান্তমূলক কিছু বিচারের যে অ্যাটেম্প্ট সেটা এখন নিতে হবে। কিন্তু যারা সমালোচকরা তারা বলছেন যে সুযোগ ছিল, সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। সুযোগ ছিল, অনেক হাতছাড়া হয়েছে। সেটা তো বললেন যে বিপ্লবের পরে বিপ্লবী সরকার যে আদল পায় সেটা পায়নি বাংলাদেশে। বিপ্লবের পরে যে স্পিরিট নিয়ে যেইভাবে একটা জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ চালায়, তাতে আমরা 71-এ যেরকম একবার ফেল করেছি, একটা জাতীয় সরকার হয়ে অন্তত 10 বছর দেশ চালালে যে জাতি গঠনে আমাদের ঐক্যবদ্ধ হিসেবে এগিয়ে যাবার জন্য যে মনন তৈরি হতো, বিভেদ তো দূর হতো, সেটা আমরা তখন ফেল করেছিলাম বলে সেই বিভেদের খেসারত অনেক দিন ধরে দিতে হয়েছে, এখনও দিতে হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষ শক্তির যে সংঘাত, সেটা দুইটাকে জিয়ে রেখে ঠিক 24-এর এই গণঅভ্যুত্থানের পরেও আমরা এই সিদ্ধান্তহীনতা এবং কৌশলে ভুলের কারণে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেবার কারণে এখানেও আমরা কিন্তু একটু গ্যারাকলে পড়ে গেছি। সেই পড়ে যাওয়াটা নিয়ে অনেকে বলছে যে রাষ্ট্রপতি শুরুতে সরালেন না কেন, তার কাছে শপথ নিলেন কেন, তখন এইটা মেনে নিলেন কেন, এতদিন পর এখন চেঞ্জ করলে তার আফটার ইফেক্ট কী হবে, প্রেসিডেন্ট পদে কারে বসাবেন সেটা নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হবে রাজনৈতিক শক্তির মধ্যে, সেটা নিরসন কিভাবে করবেন, এরকম বহুবিধ আলোচনা আছে। অনেক ধন্যবাদ। সময় নেই, 2 মিনিট আছে হাতে। যে কোনো দেশে অভ্যুত্থান অথবা বিপ্লব কেন ব্যর্থ হয়? বিপ্লব এবং অভ্যুত্থান ব্যর্থ হয় কারণ বিপ্লবীদের যেই স্বপ্ন নিয়ে বিপ্লবটা শুরু করে, পরবর্তী সময়ে এই বিপ্লবটা এগিয়ে নেওয়ার জন্য, স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদের সাথে বিপ্লবের স্পিরিটটা মিলে না। আপনার যদি বোতলের সাথে সিপিটা সমান মাপের না হয়, ওই বোতলে তো ওই সিপি লাগবে না, সে কারণেই ব্যর্থ হয়। এই ব্যর্থতা আমাদের এখন যে অবস্থাটা সেটা হলো যে এখন 6 মাস আমরা যদি বলি যে আমাদের হানিমুন পিরিয়ড প্রায় কিন্তু হানিমুন তো শেষ হয়ে গেছে, অনেক আগে শেষ। হানিমুন পিরিয়ডটা শেষ হয়ে গেছে, হাতের মেহেদির রঙও কিন্তু ফিকে হয়ে গেছে, অনেক নাইও। তো সেই জায়গাটায় মানুষ কিন্তু বলবে না যে আচ্ছা ঠিক আছে আরেকটু সময় দেই, মানুষ কিন্তু বলবে 6 মাসে কি পারলেন। কারণ বাংলাদেশের মানুষ সকালে যাকে মাথায় নেয় বিকালে তাকে কিন্তু ফেলে দেয়,
এটা কিন্তু বাংলাদেশের মানুষের ক্যারেক্টার, এটা এমন কিছু না যেটা এটাই ক্যারেক্টার, যে বাংলাদেশের মানুষের নগদে বিশ্বাসী। নগদ কি পেলাম? নগদে বিশ্বাসী মানুষের যখন আমাদের চরিত্রের মধ্যে যখন আসে, তখন 6 মাসে আমরা নগদ কি পেলাম? 6 মাসে আমাদের আইন শৃঙ্খলা কতটা উন্নতি হয়েছে, 6 মাসে আমাদের জিনিসপত্রের দাম কতটা কমেছে, 6 মাসে আমাদের ব্যাংকিং আর্থিক খাতের শৃঙ্খলা কতটা ফিরে আসছে, 6 মাসে আমাদের বিদেশে যে সমস্ত টাকা লুট হয়েছে বলে আমরা বলছি সেই টাকা কতটা ফেরত আসছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের যতটা শৃঙ্খলা আসার কথা ততটা আসছে কিনা। আপনি দেখেন একটা অদ্ভুত আমি দেখলাম কাণ্ড, যে আমরা অনেকগুলা সংস্কার কমিশন করলাম। আমরা কোথায় কোথায় বলি শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, ওই মেরুদণ্ডটা ঠিক রাখার জন্য একটা শিক্ষা কমিশন আমরা করলাম না। অনেক কিছু আমরা করলাম, কোথায় কোথায় যে বলতেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, হায় হায় কি এই শিক্ষা জাতির মেরুদণ্ড বলতে বলতে কিন্তু শেষ করে ফেলতেছি। কিন্তু শিক্ষা নিয়ে একটা কমিশন করতে হবে সেটা আমরা চিন্তা করি নাই। তা আমি যেটা বলবো যে বোতলের সাথে সিপির যেরকম একটা সম্পর্ক, বিপ্লবের সাথে, বিপ্লবের স্পিরিটের সাথে, বিপ্লব বাস্তবায়নের জন্য যাদেরকে দায়িত্ব দিচ্ছি, এটা এক হতে হবে, না হলে বিপ্লব ব্যর্থ হবে। অনেক ধন্যবাদ আপনাকে, দুজনকেই ধন্যবাদ। সায়ন্ত আপনাকেও ধন্যবাদ। শেষ করতে হচ্ছে এখানে আজকে। দর্শক মণ্ডলী, আজ এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে আবার দেখা হবে।